Hello, welcome to everyone. You are watching the best YouTube channel Bengal Educators. আজকের বিষয়বস্তু হবে কিন্তু ইতিহাস। এক কথা ইতিহাস নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ চ্যাপ্টারের এর আগেই প্রায় 3টে ক্লাস হয়েছে। হ্যাঁ, আজকের এই ক্লাসটার মাধ্যমে প্রায় এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করছি। বোঝা গেল? তো দেখো, আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু দুই ধরনের হবে মেইনলি। বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, এই ব্যাপারে। আর হবে আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজেরই বা কী ভূমিকা আছে। সো এই দুটো কোশ্চেন কিন্তু এই ক্লাসের মাধ্যমে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। তোমরা ভালোভাবে মন দিয়ে শোনো, গল্পের মতো করে বোঝার চেষ্টা করো। বুঝতে পারলা? তবে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবা, নাহলে কিন্তু অসুবিধা হবে। আর যেটা বলে দিয়ে তোমাদের সামনেই পরীক্ষা নিশ্চয়ই, তাই না? সেকেন্ড টার্মের পরীক্ষা অলরেডি কোনো কোনো স্কুলে আবার এই মাসে আছে, এর পরবর্তী মাসে সেপ্টেম্বর মাসেও কিন্তু আছে। তো তোমাদের এটাই বলবো, ভালোভাবে আমাদের সিলেবাস যদিও কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যা তোমাদের সেকেন্ড টার্মে আছে। তো সবাই যতগুলো ক্লাস করানো হয়েছে এই চ্যানেলের মাধ্যমে সবগুলো ভালোভাবে দেখো এবং লিখে খাতায় লিখে প্র্যাকটিস করো। কোশ্চেনগুলো প্লাস কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে প্র্যাকটিস করো, কারণ সময় খুব কম। আর তাছাড়াও কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা তো পড়ে আছে সামনে, তাই না? ফেব্রুয়ারি মাসের দিকে হেল্ড হবে যেটা। তো অতএব এটাই বলার যে সবাই সব কিছু বাদ দিয়ে পড়াশোনাটাকে মেন অবলম্বন হিসেবে গ্রহণ করো এবং সব কিছু ত্যাগ করে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো। বোঝা গেল? তো অতএব তোমরা সবাই রেডি হও পড়ার জন্য এবং পরীক্ষার জন্য। সামনের পরীক্ষা, এদিকে মাধ্যমিক পরীক্ষা, উভয়ের জন্য। বুঝতে পারলা? সমস্ত কিছু যত মোহ মায়া যা আছে সব কিছু ত্যাগ করো, ছুঁড়ে ফেলো, শুধুমাত্র ফোকাস করো স্টাডির উপর, পড়াশোনার উপর। বোঝা গেল? তো শুরু করা যাক তাহলে। দেখো, ফার্স্ট কোশ্চেন হবে বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার। আমি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে এই বিজ্ঞান চর্চার বিকাশে যে শুধুমাত্র একজনের নাম আছে এরকম কিন্তু না। বাংলায় বেশ কয়েকজন লোক কিন্তু বিজ্ঞান চর্চার বিকাশে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। তার মধ্যে অনেকের নাম আছে, যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু। তার পাশাপাশি যার নাম উল্লেখযোগ্য হিসেবে ধরা হয় সেটা হলো মহেন্দ্রলাল সরকার। এই মহেন্দ্রলাল সরকার কি ছিলেন বলো তো? তিনি কি পেশায় নিয়োজিত ছিলেন? তিনি কিন্তু ছিলেন পেশায় চিকিৎসক। তবে হ্যাঁ, চিকিৎসক হয়ে তিনি কি করেছিলেন জানো? অন্ধবিশ্বাস, সমাজে যে অন্ধবিশ্বাস ছিল সেটাকে দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দেখবা এখনও বর্তমান সমাজেও কিন্তু প্রচলিত আছে যে কোনো অসুখ হয়েছে, হয়তো ব্রেনের কোনো প্রবলেম আছে, ওঝার কাছে নিয়ে চলে যাচ্ছে। ওঝার কাছে নিয়ে গিয়ে হয়তো আধ ঘন্টা ওকে পট্টি পড়াচ্ছে। কিন্তু এই যে কুসংস্কার, এই যে অন্ধবিশ্বাস যে প্রজার কাছে গেলে ঠিক হয়ে যাবে, এই অন্ধবিশ্বাস থেকে সর্বদা মানুষকে তিনি দূরে রাখার চেষ্টা করেছেন। কে চেষ্টা করেছেন? এই মহেন্দ্রলাল সরকার। তিনি সমস্ত কিছুকে কি করেছে জানেন? কি করেছে ভালো করে শোনো। তিনি সমস্ত কিছু কিন্তু যুক্তির দ্বারা বিচার করার পরামর্শ দিয়েছেন। তার এটাই সবচেয়ে ভালো নীতি যে কোনো কিছু গ্রহণ করতে হবে যুক্তির মাধ্যমে। এরকম না যে কেউ এসে বললো যে তোমার কান নিয়ে পালিয়ে গেছে, তুমি কানের দিকে না দেখে তার দিকে ছুটছো, এরকম কিন্তু চলবে না। তিনি বলেছেন সর্বদা যে বিজ্ঞানকে বিশ্বাস করতে। অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো ভাওতা সমস্ত জিনিস তিনি সর্বপ্রথম কিন্তু সমাজে তুলে ধরেছিলেন। ওই জন্য তিনি যুক্তিবাদের প্রচার কিন্তু চালিয়েছেন। তাদের বিজ্ঞান চর্চার বিকাশে যতগুলো বাংলায় দেশপ্রেমিক একদা লোকজনের নাম ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহেন্দ্রলাল সরকার। এবার আসছে, এখানে কিন্তু তিনি ক্ষান্ত থাকেননি। এবার কি করেছিলেন দেখো। IACS এর প্রতিষ্ঠা, যুক্তির দ্বারা পুরোপুরি সমাজকে উন্নতির চেষ্টা করেছেন মহেন্দ্রলাল সরকার। তাছাড়া একটা ইনস্টিটিউট বা একটা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন IACS এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এই সায়েন্স, কলকাতায় যে বউবাজার স্ট্রিট আছে না, এই কলকাতা বউবাজার স্ট্রিটে কিন্তু তিনি IACS প্রতিষ্ঠা করেছিলেন। এই IACS প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল বলতো? IACS প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য ছিল বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজ থেকে কুসংস্কারকে দূরে রাখা। বুঝতে পারলা? এই IACS এ প্রত্যেক বছর প্রত্যেক মাসে প্রায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করা হতো শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে লেকচার দেওয়ার জন্য বা বক্তৃতা দেওয়ার জন্য। কিন্তু এই সংস্থায় বা এই সংঘে কিন্তু কি করা হতো? আমন্ত্রণ করা হতো, যাতে সেখান থেকে পরবর্তী যুব সমাজের পাশাপাশি লোকজন যাতে বিজ্ঞান বিষয়ে কিছুটা ধারণা পায়। বুঝতে পারলা? এই জন্য এই সংঘে কিন্তু প্রতি মাসে প্রতি বছরে লোক বাইরে থেকে কোনো বিশিষ্ট অধ্যাপকদের, বিশিষ্ট রাসায়নবিদদের, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, সমস্ত কিছু ব্যাপারে কিন্তু বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু আমন্ত্রণ করা হতো বক্তৃতার জন্য। বুঝতে পারলা? এই হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে কি বললাম?
মহেন্দ্রলাল সরকার কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন। তবে তিনি যে একাই প্রতিষ্ঠা করেছিলেন এরকম কিন্তু না, তাকে সাহায্য করেছিল বিশিষ্ট অধ্যাপক ফাদার ইউজিন লাফো। এই ইউজিন লাফো তার যে একটা উদ্যোগ ছিল যে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটাবে, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশ ঘটাবে, এই যে উদ্যোগ, এই উদ্যোগে সাহায্য কে করেছিলেন? সাহায্য করেছিলেন ইউজিন লাফো নামে একজন ফাদার অধ্যাপক। বুঝতে পারলাম? ফাদার ইউজিন লাফো। আমরা সাধারণতভাবে খ্রিস্টানদের কি বলে থাকি? খ্রিস্টান ধর্মগুরুদের ফাদার বলে থাকি। তো এর নাম হলো কিন্তু ফাদার ইউজিন লাফো। মনে রাখবো ভালো করে, IACS উদযাপনে হোক বা IACS এর গঠন পরিকাঠামো তৈরি প্লাস সমস্ত কিছুর উন্নতির জন্য মহেন্দ্রলাল সরকারকে কে সহযোগিতা করেছিলেন? ইউজিন লাফো। বুঝতে পারলা? অধ্যাপক ইউজিন লাফো। এটা কোশ্চেনটা ভালো করে মনে রাখবা। ইউজিন লাফো আর এই মহেন্দ্রলাল সরকার উভয়ের মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু IACS একটা বিখ্যাত জায়গায় কিন্তু পৌঁছে যায়, একটা বিশিষ্ট একটা জায়গায় পৌঁছে যায়। বোঝা গেল? তো এই ছিল একটা উদ্যোগ IACS এর। কেন তাকে বিজ্ঞান চর্চা ইতিহাসে কেন স্মরণীয় বুঝতে পারছো নিশ্চয়? কারণ যুক্তিবাদের প্রচার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা গঠন, সমাজকে উন্নতি হোক, সমাজের ছাত্র সমাজকে উন্নতি হোক, সমাজ যাতে বিজ্ঞান বিষয়ে জানতে পারে, এই সমস্ত বিষয়ে এতগুলো উন্নতি যখন ঘটাবে কোনো একটা লোক বা কোনো একটা ব্যক্তি, যখন এত কিছু সাহায্য করবে, তখন তো তাকে মনে রাখার কোনো ব্যাপারই নেই, মনে তো রাখতেই হবে, তাই না? তোমার এত কেউ যখন উপকার করবে, তোমার সার্বিক ক্ষেত্রে উপকার করছে, তাহলে কি তুমি তখন মনে রাখবে? তো এইরকম ব্যাপার। কোশ্চেনটা হলো এটা যে বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? তাহলে ফার্স্ট ভূমিকা দিবা, মেনলি কী ছিলেন তিনি? পেশায় চিকিৎসক ছিলেন। সারা জীবন তিনি দেশ সেবার কাজে কিন্তু নিজেকে নিয়োজিত করে গেছেন। সেই সময়ে যতগুলো বাংলায় রসায়নবিদ ছিলেন বা বিজ্ঞান বিষয়ে যারা গবেষণা করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন নাম হলো মহেন্দ্রলাল সরকার। ভূমিকা দেওয়ার পর এবার তখন গুরুত্ব লিখতে শুরু হবে, যুক্তিবাদের প্রচার, IACS এর প্রতিষ্ঠা, তারপর আছে বিভিন্ন পত্রপত্রিকা। দেখো, আমি বা তোমরা ধরে নাও কোনো একটা প্রজেক্ট নিয়ে খাটছো, কোনো একটা বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করছো। তো তোমার সেই পরিশ্রম করার পর যখন সেখান থেকে মানুষ কেউ লাভই পাবে না, তাহলে কি তোমার সেই জিনিসটা নিয়ে খেটে লাভ আছে? তুমি একটা প্রজেক্ট তৈরি করছো, তুমি একটা প্ল্যান করেছো, এটা করলে মানুষ আমাকে চিনবে। বুঝতে পারলাম? মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করবে। তাহলে কখন সেটা জিজ্ঞেস করবে? যখন তুমি সেই ধারণাটাকে জনসমাজের পাশাপাশি পুরোপুরি দেশের সামনে তুলে ধরবা, তাই তো? এই জন্য কি করলো এই মহেন্দ্রলাল সরকার? তার বিখ্যাত একটা পত্রিকা ছিল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। কি বললাম? ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এই পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু প্রতি মাসে, প্রতি সপ্তাহে বিভিন্ন রকম গবেষণার কথা, রাসায়ন বিজ্ঞানে গবেষণা, তারপর উদ্ভিদ বিদ্যায় গবেষণা, বিভিন্ন বিষয়, বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার কথা কিন্তু তিনি সর্বপ্রথম কোন পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন? এই ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এই পত্রিকার মাধ্যমেই কিন্তু মহেন্দ্রলাল সরকার বিশ্ব জনমানবে তার চিন্তাধারাকে কিন্তু তুলে ধরেছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে সমাজের উন্নতির জন্য, সমাজকে কুসংস্কার থেকে মুক্তি করার জন্য বিজ্ঞান বিষয়ে গবেষণা একান্ত প্রয়োজন, এবং সমস্ত যুক্তি তর্কের মাধ্যমে তিনি কিন্তু মানুষকে বোঝাতে চেয়েছিলেন। এই জন্যই কিন্তু তিনি এই পত্রিকার মাধ্যমে, এখন ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স পত্রিকার মাধ্যমে সবার সামনে বৈজ্ঞানিক ধারণাকে কিন্তু তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। বোঝা গেল? তাহলে কোশ্চেন থাকতে পারে, মহেন্দ্রলাল সরকার পেশায় কি ছিলেন? চিকিৎসক। যদি কোশ্চেন থাকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যে সংস্থাটা, এই সংস্থা নির্মাণে কে তাকে সাহায্য করেছিল বা এই সংস্থার উন্নতি সাধনে কে তাকে সাহায্য করেছিল? অ্যান্সার হবে কি বলতো? ইউজিন লাফো। আর একটা কোশ্চেন কি থাকতে পারে? ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স পত্রিকার সম্পাদককে? মহেন্দ্রলাল সরকার। ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্সে কী কী জিনিস হতো, প্রচার হতো বা কী কী জিনিস প্রকাশ হতো? বলবা উদ্ভিদবিদ্যা সম্বন্ধে গবেষণা, প্রাণীবিদ্যা সম্বন্ধে গবেষণা, ফিজিক্স বিষয়ে কথা, ভৌতবিজ্ঞান বিষয়ে গবেষণা, কেমিস্ট্রি বিষয়ে, রসায়ন বিজ্ঞানের গবেষণা, এই সমস্ত গবেষণার ব্যাপারগুলো বা বিভিন্ন বৈজ্ঞানিকদের কোটেশনগুলো কিন্তু এই পত্রিকার প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রকাশ হতো। বুঝতে পারলাম? তো এই জন্য বলা হয়েছে বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের অবদান এই জন্যই কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। বোঝা গেল? তাহলে এই গেল কিন্তু ফার্স্ট কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন, প্রথম কোশ্চেন আলোচনা করলাম বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, আর দ্বিতীয় কোশ্চেন এবার আসছে আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল। কিন্তু এর আগে আমি বসু বিজ্ঞান মন্দির সম্বন্ধে আলোচনা করেছিলাম এর আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে, তো ওগুলো কোশ্চেন ভালোভাবে দেখে নিবা ওই ক্লাসগুলো। আর আজকের বিষয়বস্তু বা আজকে দ্বিতীয় টপিক হবে কিন্তু
আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা। শোনো, এই কলকাতা বিজ্ঞান কলেজ কোন পরিস্থিতি তৈরি হয় আগে জেনে নাও ব্যাপারটা। দেখো, ইংরেজরা প্রায় 200 বছর আমাদের ভারতে কিন্তু রাজত্ব করেছে। তাদের নিয়ম অনুযায়ী কিন্তু আগে ভারত পরিচালিত হতো। অনেকগুলো অত্যাচারী ব্রিটিশ সরকার বা গভর্নর জেনারেল কিন্তু দেশকে একের পর এক শোষণ করে গেছে। ঠিক সেই রকম 1905 সালে কূটনীতিবিদ বলা হয় যাকে, লর্ড কার্জন, নাম শুনেছ হয়তো, লর্ড কার্জন 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ আইন পাস করে, মানে বাংলাকে আলাদা করে নেওয়ার জন্য আইন কিন্তু পাশ করলো। এই আইনের প্রতিবাদে 1905 থেকে শুরু করে 11 সাল পর্যন্ত কিন্তু একটা বিদ্রোহ চলেছিল, তাই না? সবাই চাইছিল স্বদেশী আন্দোলন, যেটাকে বলা হয়ে থাকে সাধারণত দেশের জন্য আন্দোলন মেইনলি। তো 1905 থেকে 11 সাল পর্যন্ত শুধুমাত্র বঙ্গভঙ্গ রোধ করার জন্য যে সময় ভারতীয়রা, বাংলার লোকেরা আন্দোলন করেছিল, সে সময় শুধুমাত্র যে তাদের টপিক বা আন্দোলনের বিষয়বস্তু যে শুধুমাত্র দেশ বিভাজন রোধ করা ছিল বা দেশ বিভাজন বন্ধ করা ছিল, এরকম কিন্তু না। তারা চাইছিল ভারতে যাতে পাশ্চাত্য শিক্ষা গড়ে উঠুক, ভারত যাতে শিক্ষিত হয়ে উঠুক, বাংলার জনসমাজ যাতে উন্নত হয়ে উঠুক। এই জন্য কিন্তু বিভিন্ন দাবি দেওয়া কিন্তু এই আন্দোলনের মাধ্যমে পেশ করা হয়। শেষ পর্যন্ত 1911 সালে যখন বঙ্গভঙ্গ রোধ হলো, তখন কিন্তু যে দাবিগুলো তাদের ছিল লোকজনের, সেই দাবিগুলো মেনে নেওয়া হলো। কিন্তু তার ফলস্বরূপ কিছুদিনের মধ্যেই প্রায় 1914 সাল নাগাদ, কত বললাম, 1914, এই 1914 সাল নাগাদ কী হলো, রাসবিহারী ঘোষ আর তারকনাথ পালিত এই দুইজনের সহযোগিতায় কিন্তু গঠন করা হলো কলকাতা বিজ্ঞান কলেজ, যেটা কলকাতায় অবস্থিত। বোঝা গেল? তাহলে যদি কোশ্চেন থাকে কলকাতা বিজ্ঞান কলেজ কোন পরিস্থিতিতে তৈরি করা হয়েছিল, বলবা বঙ্গভঙ্গ রোধ হওয়ার পর। বঙ্গভঙ্গ যে আইনটা পাস করেছিল, পাস করার পর যখন 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হলো, সে তারপরে প্রায় তার 3 বছর পর কিন্তু তারকনাথ পালিত আর রাসবিহারী ঘোষ দুজনের মিলিত প্রচেষ্টায় কিন্তু কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করা হয়। বুঝতে পারলা? এই কলকাতা বিজ্ঞান কলেজের ব্যাপারে আমরা ভূমিকাগুলো জেনে নেব কি কি অ্যাকচুয়াল। দেখো, মৌলিক গবেষণা খুব সোজা, এক কথায় বসু বিজ্ঞান মন্দিরে যা ছিল এটারও কিন্তু প্রায় একই, একদম সিমিলার এক কথায় যাকে বলে। মৌলিক গবেষণা মানে কোনটা বলো? এই কলকাতা বিজ্ঞান কলেজের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের ছেলেমেয়েরা কিন্তু খুব সহজেই, খুব কম খরচায় কিন্তু একটা মৌলিক গবেষণার সুযোগ পেয়েছিল এই বিজ্ঞান কলেজের মাধ্যমে, কলকাতা বিজ্ঞান কলেজের মাধ্যমে। এবং যেহেতু এই কলেজে মৌলিক গবেষণা হতো বিভিন্ন বিষয়ে, রসায়ন বিজ্ঞান, তোমার জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, বিভিন্ন বিষয়ে যেহেতু গবেষণা হতো, অতএব ছেলেমেয়েরা মৌলিক জ্ঞান কিন্তু এই বিজ্ঞান কলেজ থেকে, অর্থাৎ কলকাতা বিজ্ঞান কলেজ থেকে কিন্তু অর্জন করতে পেরেছিল। তাই কিন্তু চারদিকে এই বিজ্ঞান কলেজের খ্যাতিও কিন্তু ছড়িয়ে পড়ে। বুঝতে পারলাম? এই বিজ্ঞান কলেজের হাত ধরেই কিন্তু আজ দেশ বিদেশে বিভিন্ন ব্যক্তি, যাদেরকে আমরা বিখ্যাত বলে চিনি, তারা কিন্তু বেশিরভাগই এই বিজ্ঞান কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন। বোঝা গেল? অতএব বলা যেতে পারে এই যে মৌলিক গবেষণা, অর্থাৎ এই মৌলিক গবেষণা কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল শিক্ষার্থীদের মধ্যে। হ্যাঁ, আমরা এর আগের পয়েন্ট আলোচনা করলাম মৌলিক গবেষণা। এরপরে এই খ্যাতনামা শিক্ষার্থী, এই কলকাতা বিজ্ঞান কলেজ থেকে বেশিরভাগই শিক্ষার্থী যারা ডিগ্রি ধারণ করেছিল, সবাই কিন্তু উন্নত জায়গায় পৌঁছে যায়। এক কথায় এই তাদেরই হাত ধরে আজ ভারতের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে ভারতের বিভিন্ন বিষয় আজ উন্নতির চরম শিখরে পৌঁছে আছে। তো তার জন্য অবদানকার এই কলকাতা বিজ্ঞান কলেজের, কারণ এই কলকাতা বিজ্ঞান কলেজে প্রথম সার্বিক বিষয়ে শিক্ষা দেওয়ার একটা নীতি প্রবর্তন ছিল। বুঝতে পারলা? সার্বিক বিষয়ে, বিজ্ঞান বিষয়ে, কেমিস্ট্রি বিষয়ে, ফিজিক্স, মানে বিভিন্ন, এক কথায় বিভিন্ন শাখা, বায়োলজি থেকে শুরু করে তাছাড়াও যেগুলো আছে ইকোনমিক্স, বিভিন্ন শাখায় যেহেতু এখানে মৌলিক গবেষণার সুযোগ ছিল, সেক্ষেত্রে যেখান এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থী শিক্ষিত হয়ে ফিরেছিল, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছিল। বোঝা গেল? তো এর মধ্যে দেখো, শিক্ষার্থীদের মধ্যে দেখে নাও, একজনের নাম মেঘনাথ সাহা, বুঝতে পারলা? আরেকজন হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর, খুব উল্লেখযোগ্য একটা নাম, মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ ঠাকুর। এই মেঘনাথ সাহা কে ছিল বলো তো? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। মেইনলি পরিকল্পনা কমিশন সর্বপ্রথম মেঘনাথ সাহাই কিন্তু প্রথম গঠন করেছিল পরিকল্পনা। এই পরিকল্পনা কমিশনের উদ্দেশ্য কী ছিল?
এই পরিকল্পনা কমিশনের উদ্দেশ্যই ছিল যাতে দেশকে সুষ্ঠুভাবে গঠন করা হোক, দেশের নিয়ম নীতিগুলোকে যাতে ঠিক করা হয়, দেশ যাতে এগিয়ে থাকে। এই জন্য এই পরিকল্পনা কমিশন গঠনের দায়িত্ব নিয়েছিলেন এই কলকাতা বিজ্ঞান কলেজের ছাত্র মেঘনাদ সাহা। বোঝা গেল? তাছাড়া সত্যেন্দ্রনাথ ঠাকুর, যিনি সিভিল সার্ভিস পরীক্ষা পাস করেছিলেন, তাই না? তো এই হলো কিন্তু এই শিক্ষার্থীদের অবদান, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তাছাড়াও কিন্তু অনেকেই ছিলেন। তবে মেঘনাদ সাহার নাম এই জন্য অপরিহার্য যে তিনি প্রথম এই পরিকল্পনা কমিশন, এক কথা জাতীয় পরিকল্পনা কমিশন বা ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রথম প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন তিনি, মেঘনাদ সাহা। এর পরিকল্পনা কমিশনের উদ্দেশ্যই ছিল ভারতীয়দের যে হারানো গৌরব, হারানো যে অধিকার বা ভালোভাবে যে চালনা, সেটা ইংরেজদের আসার পর থেকে সেটা নষ্ট হয়ে গেছিল। ভারতীয়রা ঠিকঠাকভাবে থাকতে পারছিল না, ঠিকঠাকভাবে স্বাধীনভাবে থাকতে পারছিল না। এর উদ্দেশ্যেই কিন্তু এই মেঘনাদ সাহা জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেন। অতএব খ্যাতনামা শিক্ষার্থীদের মধ্যে এই মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখযোগ্য। এরপর আছে খ্যাতনামা শিক্ষক। দেখো, একটা প্রতিষ্ঠানের উন্নতির বিষয়ে যেমন প্রতিষ্ঠানের গুরুত্ব থাকে, শিক্ষার্থীরও যেমন গুরুত্ব থাকে, তেমনি শিক্ষক, একজন আদর্শ শিক্ষক কিন্তু প্রচুর প্রয়োজন শিক্ষাক্ষেত্রে। কারণ একজন আদর্শ শিক্ষক ছাড়া কিন্তু প্রকৃত শিক্ষা লাভ করা কিন্তু সম্ভব নয়। এখন শিক্ষিত সমাজ যদি না থাকে, দেখো এখন যেমন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অযোগ্য মানের শিক্ষক বেশিরভাগ কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে আছে, অযোগ্যভাবে, হয়তো ইল্লিগাল প্রসেসে অনেকেই চাকরি পেয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত শিক্ষকের কাছ থেকে আর ভালো শিক্ষা কী পেতে পারে বলো? ভালো শিক্ষা কি পেতে পারে না। তো এইরকম ব্যাপার। এই খ্যাতনামা শিক্ষকের ক্ষেত্রে বলা হয় যে প্রফুল্লচন্দ্র রায়ের নাম আর সিভি রমন, যিনি শান্তিতে যিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন, নোবেল পুরস্কার, যেটা এক কথা সম্মানীয় নোবেল পুরস্কার পেয়েছেন সিভি রমন ফিজিক্সে। তো যিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন দক্ষতার জন্য, সেই ব্যক্তি যদি সেই বিজ্ঞান কলেজে পড়ান, তাহলে সেখানকার বিজ্ঞান কলেজের ছাত্রগুলো তাহলে কত উপকৃত হবে তো। এর উপর ডিপেন্ড করে কিন্তু বিজ্ঞান কলেজ একটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। সিভি রমন, যিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে কোশ্চেন থাকে যে কলকাতা বিজ্ঞান কলেজের সাথে জড়িত কোন ব্যক্তি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন? অ্যান্সার কি হবে? সিভি রমন, এক কথায় চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এরপর আসছে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। দেখো, এই যে প্রফুল্লচন্দ্র রায় কে ছিল বলতো? প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাই ছিলেন কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি সারা জীবন ধরে কিন্তু রসায়ন বিজ্ঞানে গবেষণা করে গেছেন। সেই মহান ব্যক্তি কিন্তু এই কলকাতা বিজ্ঞান কলেজেরই শিক্ষক ছিলেন। এমনকি তিনি শিক্ষকের পাশাপাশি যে শুধুমাত্র শিক্ষকতাই করে সেরকম কিন্তু না, শিক্ষার্থীরা যাতে প্রকৃত শিক্ষা লাভ করতে পারে, এই জন্য তিনি নিজেই কলকাতা বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। বুঝতে পারলাম? শিক্ষকদের উদ্যোগের মধ্যে কিন্তু এটা হবে। শিক্ষকদের উদ্যোগের মধ্যে প্রফুল্লচন্দ্র রায় ছাত্ররা যাতে সুষ্ঠুভাবে গবেষণা করতে পারে, এর উপরে নজর রেখে কি তৈরি করেছিল? বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন রকম দ্রব্যের ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে গবেষণা, বিভিন্ন আবিষ্কার কিন্তু সেই গবেষণাগারে হয়ে থাকতো। বুঝতে পারলাম? তো সেটা প্রতিষ্ঠা কে করেছিল? প্রফুল্লচন্দ্র রায়। তো আজকে ছিল এই কোশ্চেনটা। আর এর আগে আলোচনা করলাম মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়, আর এই কোশ্চেনটা হলো আধুনিক বিজ্ঞান চর্চায় বিজ্ঞান কলেজের অবদান। এই হলো আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অতএব সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।